ব্যক্তিগত জীবনে তোমার সঙ্গে বা আপনার সঙ্গে অপরাজিতাদির যে সম্পর্ক, আপনারা বলছেন একদম অনেক জায়গায় অমিল রয়েছে, আবার মিল অনেক জায়গায় রয়েছে। এই যে সুখী গৃহকোণ তৈরি হওয়া, এর মধ্যে কি কেমিস্ট্রিটা লুকিয়ে আছে? সুখী গৃহকোণের কোনো ফর্মুলা আসলে নেই। চাকরি জীবন ছেড়ে পেশাদার অভিনেতা, ভয় কাজ করেনি বা বাড়ি থেকে কখনো অন্যরকম কিছু আসেনি? কিছুই আমার না হতে পারে সেটা আমি জানতাম। যদি আমার অভিনেতা না হওয়া হতো তাহলে আমি এটা অন্য কিছুই হতাম। যা দেখি সবটাই তো কল্পনা, কিন্তু সেগুলো কোথাও গিয়ে বাস্তব হয়ে ওঠে, এক শ্রেণীর মানুষকে নাড়িয়ে দিয়ে যায়। ঋত্বিক চক্রবর্তী যখন সেই চরিত্রগুলো হয়ে ওঠে, শুরু থেকে আজ অব্দি মনের মধ্যে কিভাবে সে নিজেকে প্রস্তুত করে ওই চরিত্রের জন্য। সবসময় তো আপনি একটা ভালো থাকা এবং আনন্দে থাকার মধ্যে থাকেন। এই জীবন বোধ, এই যে জীবন আদর্শ কিভাবে শুরু হয়েছিল এইভাবে জীবনটাকে দেখা? আমাদের ভালো থাকাটা খানিকটা আমাদের উপর নির্ভর করলেও সবটা আমাদের উপর যেহেতু করে না, মানে এটা তো জীবনেরই বোধ আসলে ভালো থাকা, একদম আলাদা জীবন বোধের দরকার। একদম তো সেইভাবেই যে সারাক্ষণ যে খুব ভালো থাকতে পারি তা কিন্তু নয়। এই সূক্ষ্ম জীবনবোধ থেকে একটা মানে বাইপাস করে আমরা চলে যাই যদি অচিন্ত আইচের কাছে, তাহলে সেই বিষয় সম্পর্কে ঋত্বিক চক্রবর্তীর কাছ থেকে আমরা কি জানতে পারবো? আমি অ্যাডভোকেট অচিন্ত আইচ। সিজন 1 এর পর আমি তো দারুণ ফেমাস হয়ে গেছি, এই মানে অলমোস্ট আর কি। নমস্কার, সিটি সিনেমার পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমরা যার সঙ্গে কথা বলবো, সত্যি কথা বলতে কি তার নাম এবং তার জীবন একসঙ্গে মিলে যায়। নামের সার্থক সমাহার এবং তার সম্পর্কে ভূমিকা বা গৌরচন্দ্রিকা আমার অন্তত করা সাজে না। আজ আমার সঙ্গে বা বলা ভালো আমাদের সকলের সঙ্গে একেবারে উল্টো দিকে মুখোমুখি ঋত্বিক চক্রবর্তী। দাদা নমস্কার। প্রথমে সিটি সিনেমায় স্বাগত জানাই। এবার প্রথম যে কথাটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, সবসময় তো আপনি একটা ভালো থাকা এবং আনন্দে থাকার মধ্যে থাকেন। এই জীবন বোধ, এই যে জীবন আদর্শ কিভাবে শুরু হয়েছিল এইভাবে জীবনটাকে দেখা? না, ভালো থাকতে চায় তো সবাই। হ্যাঁ নিশ্চয়ই। এবং আমাদের ভালো থাকাটা খানিকটা আমাদের উপর নির্ভর করলেও সবটা আমাদের উপর যেহেতু করে না, তো তো সেইভাবেই যে সারাক্ষণ যে খুব ভালো থাকতে পারি তা কিন্তু নয়। আচ্ছা, কিন্তু অবশ্যই ভালো থাকার চেষ্টাটাই তো আমাদের সবারই প্রায়োরিটি। আলাদা করে এটা কোনো জীবন বোধ থেকে আসে কিনা আমি জানি না, মানে এটা তো জীবনেরই বোধ আসলে ভালো থাকা, একদম আলাদা জীবন বোধের দরকার। একদম। এবং এই জীবনবোধের সঙ্গে সঙ্গে যে জায়গাটা আপনার জীবনে বারবার চলে এসেছে সেটা হচ্ছে অভিনয়। আপনি ভালোবেসেছেন এবং সেখানে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থাকতে থাকতে অভিনয়টা কোথাও গিয়ে উঁকি দিয়ে গেছে। এই যে অভিনয়টাকে ভালো লেগে যাওয়া, ভালোবাসা, এটা কিভাবে তৈরি হলো? অভিনয় ব্যাপারটাকে যদি ভালোবাসা বলি সেটা একদমই খুবই ছোটবেলা থেকেই আসলে তৈরি হয়েছে। মানে অভিনয় করতে ছোটবেলা থেকেই ভালো লাগে, বেশ বেশ। কিন্তু পেশাদার অভিনেতা হওয়াটা আলাদা। অনেক মানুষ আছেন যাদের অভিনয় করতে ভালো লাগে, বা কিছু মানুষের মধ্যে একটা মানে পারফর্ম করার এক ধরনের শখ ছোটবেলা থেকেই তৈরি হয়েছে। তো আমার মানে সৌভাগ্য বলবো যে আমি ফাইনালি এই কাজটাই করতে পারি। তো সেটাই একটা বিরাট ব্যাপার, কারণ অপছন্দের কাজ করতে কেমন লাগে সেটা আমার অভিজ্ঞতা জীবনে আছে। ঠিক। তো এটা মানে একটা আশীর্বাদের মতো লাগে। এই যে আশীর্বাদ, এই আশীর্বাদ হওয়ার পেছনে কি কিছু মানুষ এমন আছেন যারা আপনাকে এই জায়গায় খুব অনুপ্রাণিত করেছিল? মানে আপনি দেখে মনে হয়েছিলেন আমি তুমি হতে চাই? না, আসলে যখন একটি ছেলে মানে যার সাথে অভিনয় জগতের কোনো খুব একটা সম্পর্ক নেই, এবং মানে কি বলবো, যেখানে এটা হয় আর কি টালিগঞ্জ, কলকাতা, তার থেকে দূরে মফস্বলে থাকা একটা ছেলে, ব্যারাকপুর, তো সে যখন ওটা ভাবে, এবং তার আগে আমি তার আগে চাকরি বাকরিও করেছি, ফলে এমন নয় যে আমি একটা মানে তরুণ তরতাজা এবং নেমে পড়েছি যুদ্ধ করছি। তো ফলে আমার কাছে যুদ্ধটার চেহারাটা আলাদা ছিল, চাকরি করে চাকরি ছেড়ে দিয়ে। তো তখন মানে আমি উত্তম কুমার হব না চার্লি চ্যাপলিন হবো সেটা ইম্পর্টেন্ট নয়। ঠিক, আমাকে অভিনেতা হিসাবে গ্রাহ্য করবে যারা অভিনেতা তৈরি করে, পরিচালক, প্রযোজক এবং ফাইনালি গিয়ে দর্শক, সেটা কাজ হওয়ার পর। ঠিক,
তো ফলে এই জার্নিটা অন্যরকম, মানে এই জার্নিটা আসলে ওই আমার অনুপ্রেরণা বা যাদের দেখে অভিনয় করতে মানে অভিনয় আসলে কারোর দেখে অভিনয় করতে ভালো লাগে তুমি কিছু বললে ভুল বলা হবে, বা যাদের অভিনয় দেখতে ভালো লাগতো তাদের মতন হয়ে যাওয়াটা তখন আমি ভাবতে পারিনি, মানে ওটা একেবারেই খেয়ালি পোলাওয়ের মতন আর কি। তো তখন জাস্ট আমাকে পেশাদার অভিনেতা হয়ে উঠতে হবে, এই লড়াইটুকু ছিল। এই যে পেশাদার মানে চাকরি জীবন ছেড়ে পেশাদার অভিনেতা, আমাদের মধ্যবিত্ত মনে তো একটা ভয় থাকে, আর আমরা ফিয়ার অফ ডিফিট এন্ড ফিয়ার অফ ডেথে সবচেয়ে বেশি মরে যাই আর কি। ভয় কাজ করেনি বা বাড়ি থেকে কখনো অন্যরকম কিছু আসেনি? না সেইটাই, ওই যে ব্লেসিংসটা বললাম যে এটা আশীর্বাদ, এটার পিছনে এগুলো আছে। যে একটা হচ্ছে যে ভয়ে ব্যক্তিগতভাবে মানে এখানে যে কিছুই আমার না হতে পারে সেটা আমি জানতাম, সেটা আমার জানা ছিল। আর যেহেতু আমি ততদিনে চাকরি করেছি, মানে একটা নিজস্ব অর্থনৈতিক স্বাধীনতাও আমার ছিল, তো আমি সেটার গুরুত্বটাও জানতাম যে অর্থনৈতিক স্বাধীনতাটার একটা প্রয়োজন আছে। ততদিনে আমি সে স্বাদও পেয়ে গেছি আর কি। তো যদি আমার অভিনেতা না হওয়া হতো তাহলে আমি একটা অন্য কিছুই হতাম বেশ। তো মানে তখন মানে আমাকে ফাইনালি একটা পেশাদার মানুষ হয়ে উঠতে হতো, প্রফেশনাল হতে হতো। যে কোনো একটা যখন যা পারতাম তার মধ্যে থেকে কোনো একটাতে কিছু একটা হতাম হয়তো। কিন্তু এটা খুব কঠিন, সত্যি কথা। তার একটা কারণ এই পরিবার থেকে কোনো একটা চাপ আসাটার মধ্যে তো কোনো অস্বাভাবিকতা নেই, কিন্তু আমার ক্ষেত্রে আসেনি স্বাভাবিকভাবে। মানে আসলে আমার উপর এমনিতে পরিবার অর্থনৈতিকভাবে ডিপেন্ডেন্ট ছিল না। আমরা 3 ভাই 1 বোন, আমি ছোট ভাই, ফলে আমার আসলে কোনো দায়িত্ব ছিল না। এবার আমার বাবা মা আমরা যেভাবে বড় হয়েছি তাতে খুবই কম বয়স থেকে নিজের সিদ্ধান্ত কি করে তুমি নিজে নেবে, এটা আমাদের বাড়ির একটা তোমারই সিদ্ধান্ত, তুমি নাও এবং এর কনসিকুয়েন্সেস তোমার। আচ্ছা, সেইখান থেকে দুম করে একটা চাকরি ছেড়ে দিলে বাবা মা দুশ্চিন্তা হয়, সেটা আমি তখন বুঝেছি। কিন্তু আমাকে সেই আঁচ কেউ দেয়নি। মানে আমি যে চাকরিটা করতাম সেই চাকরিটা আমি পছন্দ করি না, আমার যে ভালো লাগে না, সেটাও আমার বাড়ির লোক জানতো। তো তখন এইটুকুই বলেছিল যে ভেবে দেখ এবারে কি করবি। এই যে ভেবে দেখ, এই বলার পেছনেও তো একটা মনের জোর থাকে, এবং সেটা বাবা মা পরিবারের লোকজন থেকে থাকে। আপনার বাবার একটা বিরাট ভূমিকা রয়েছে এবং মায়েরও, একটু যদি বলেন সেই জায়গাটা। মানে আজকে ঋত্বিক চক্রবর্তীর পেছনে তো ওটা কাঠামো নিশ্চয়ই সবারই তাই, একদম আশা করি মানুষ মাত্রই তার বাবা মার বিরাট ভূমিকা থাকে। বাবা মা শৈশব তার তো একটা চরম প্রভাব থাকে। একটা মানুষ আসলে যা তার মানে 60% হয়তো ওখানটায় প্রতিফলনটা ওখান থেকে। তো সেটার ভূমিকা তো আছে। এই যে তুমি বলছিলে যে এই আনন্দে থাকার জীবন বোধ, তা জানি না, যেটুকু যা আমি জীবনকে বুঝি, জীবনকে দেখি, তাতে আমার বাবা মার একটা বিরাট ভূমিকা আছে। ঠিক। বা এখন আমি নিজে একজন বাবা, ফলে আসলে বাবা মানে আমরা বাবা হওয়াটা যখন মানে ফাইনালি যখন বাবা হলাম এবং তারপরে এই বাবা পোস্টটাতে আমি যে থাকবো, এটার অলক্ষ্যে কিন্তু আমার বাবাই আমার বাবা নেই পৃথিবীতে, কিন্তু আমার বাবাই কিন্তু আমার শিক্ষক। নিশ্চয়ই আমি জানি যে আমার সাথে আমার বাবার যে সম্পর্কটা, সেটার কি গুরুত্ব ছিল, কি মানে কি মাধুর্য ছিল। এবার সেরকম একটা সম্পর্ক আমি আমার সন্তানের সাথেও তৈরি করতে চাই। তো এটাই যথেষ্ট মানে পথপ্রদর্শক হওয়ার জন্য। একদম। এবং এই যে যখন মানে উল্টো দিক থেকে গিয়ে বাবার আসনে বসা, তখন বাবার গুরুত্ব বুঝতে পারা, এরকম তো চরিত্রের মধ্যেও থাকে বিভিন্ন সময় বিভিন্ন। এবং ব্যক্তিগত জীবনে তোমার সঙ্গে বা আপনার সঙ্গে অপরাজিতাদির যে সম্পর্ক, আপনারা বলছেন একদম অনেক জায়গায় অমিল রয়েছে, আবার মিলও অনেক জায়গায় রয়েছে। এই যে সুখী গৃহকোণ তৈরি হওয়া, এর মধ্যে কি কেমিস্ট্রিটা লুকিয়ে আছে? সুখী গৃহকোণের কোনো ফর্মুলা আসলে নেই। এবার আমরা তো চেষ্টা করি এটা বাধা গতে ফেলে জীবনটাকে সুন্দর করে দেওয়ার। এই যে সবার জন্য জীবনের প্রশ্নপত্রটা আলাদা, এটা কিভাবে বোঝাবেন আপনি? এটা যদি এই জীবনপত্রে একটু জিজ্ঞেস করি, কারণ আপনার থেকে আমার মনে হয় এই ভালো উত্তরটা আর কেউ দিতে পারবে না। আলাদা করে যে এইটার জন্য ভেবেছি তা নয়, কিন্তু এই যে সবার জন্য প্রশ্নপত্র আলাদা, তুমি যেটা এই বোধটা কিন্তু ছোট থেকেই মানে একটা বিশেষ বয়সের পর থেকেই হয়ে গেছে। একটা বিশেষ বয়সের পর থেকে হয়েছে। তো সেটার পিছনে তখন আমি জানি না যে এটা আমার ভিতরে তৈরি হচ্ছে, কিন্তু আজ আমি বুঝতে পারি ওই যে তোমাকে যেটা বললাম যে তুমি তোমার নিজের দায়িত্ব নিজে নাও, নিজের সিদ্ধান্তের মালিক নিজে হও। তো সেগুলো আমরা ছোটবেলা থেকে আমাদের এইভাবে গেছি বলে খানিকটা করে জানি। আর
এমনিতে তো মানে একটা মধ্যবিত্ত বেড়ে ওঠাতে একটা একটা কি বলবো, সবার কাছেই সে তার প্রত্যেকের জায়গায় দাঁড়িয়ে তার একটা নিজস্ব মানে সেন্স অফ রিয়ালিটি থাকে। এবারে সেইটাতে একটু জল পড়বে না, মানে আমি খুবই জল না মিশিয়ে দেখতে পারবো, এইটা আমার বাবা মার থেকেই দেখেছি আমি। ঠিক, তো সেইটা আলাদা করে আমাকে আলাদা করে ক্লাস করতে হয়নি, অজান্তেই এগুলো আমি জানি বা আজকে বুঝতে পারি যেগুলো আমি অজান্তে জানতাম। হ্যাঁ, তো এই মানে আমার আসলে মানে আমার চাওয়াগুলো যেটা সেটা হয়তো খুব একটা মেটেরিয়ালিস্টিক নয়, তাই সহজ মনে হচ্ছে। কিন্তু আমি যদি মানে একটা ভরা মঙ্গলবারে একটা পাহাড়ি জায়গায় বসে থাকতে চাই, সামনে একটা শৃঙ্গ দেখা যাচ্ছে, আশেপাশে দেখা যাচ্ছে না, তো এইটা আসলে সহজে অ্যাচিভ করা যায় না। চাওয়াটা সহজ হতে পারে, চাওয়াটা সহজ, হ্যাঁ, তো সহজে অ্যাচিভ করা যায় না। তো আমি ওইটুকু অ্যাচিভ করতে চেয়েছিলাম, অল্প অল্প পেরেছি। এই যে মঙ্গলবার সন্ধেবেলা একটা শৃঙ্গ পূর্ণিমার রাত, এটা পেতে গেলে যেমন অনেকটা পথ পেরিয়ে আসে, পেছনে ফিরে এমন কিছু পথ আছে যেগুলো দেখে মনে হয় যদি আরেকবার ফিরে যেতে পারতাম, মানে ছোটবেলা বা বন্ধু বান্ধব, কলেজ লাইফ, স্কুল লাইফ, এইগুলো কি কখনো মানে হাতছানি দেয়? না না না, আমি মানে আসলে আমি মানে আমার শৈশব, ছোটবেলা, কলেজবেলা, বন্ধুবেলা, হ্যাঁ, বড় হওয়া, এই প্রত্যেকটাই আমি আসলে খুবই এনজয় করতে গেছি। এই তোমাকে যেটা বলতে সবগুলোই খুব এনজয় করার মতো। একটা অভিনেতা সে জাস্ট অভিনয় করবে বলে যখন স্ট্রাগল করছে, আসলে দেখতে সেটা খুবই কদাকার। একদম একদম নিশ্চয়ই। আমরা দেখি মাটির মূর্তি কি সুন্দর, কিন্তু তার ভিতরে কাঠামো, একদমই, তো সেটা দেখতে কদাকার। এবং তুমি জানোই আর কি, মানে আমাদের সোসাইটিতে একটা মানুষ যখন আসলে কোনো কাজ করছে না, মানে বেকার, তখন সেই লড়াইটা সে নিজের সঙ্গে লড়ছেই, অজস্র প্রশ্ন তাকে রোজ, হ্যাঁ কি করছিস, এই প্রশ্ন তাকে হলো না। এমনকি যখন আমাকে রেগুলার টেলিভিশনে দেখা যায় খুবই শুরুর দিকে, তখনও আমাকে এরকম শুনতে চাই, মানে তুই আর কি করছিস, মানে তখন নিয়মিত, মানে 18 দিন 20 দিন একটা নতুন ছেলে শেষ মাসে 18-20 দিন শুটিং করে, মানে অনেকটাই শুটিং করে নিশ্চয়ই, কিন্তু তখনও কিন্তু আমাকে এটা শুনতে হতো। তো আমার একটা খুব বাধা উত্তর ছিল, আমি বলতো আমি বাগবাজার বাটায় অ্যাকাউন্টস দেখি, এইটা করি। এবং কোইনসিডেন্টালি বাগবাজার বাটাটা হচ্ছে আমার বাড়ির উল্টো। আচ্ছা, তো আমার অনেক বন্ধু বান্ধব জানে যে তারা আমাকে, মানে তারা শুনেছে আমাকে এই কথা বলতে, আপনি কি করেন, মানে সে কিন্তু আমার সঙ্গে কথা বলছে, সে আমাকে টেলিভিশনে দেখেছে বলে, তারপরেও সে প্রশ্ন করতে যে আপনি এর বাইরে কি করেন, মানে একটা পেশাদারি ছাপ থাকতে, হ্যাঁ, মানে কি করেন। আমি বাগবাজার বাটা চাকরি করতাম, কাল্পনিক চাকরি, ওটাও একটা কাল্পনিক চরিত্র হয়ে ওঠা। এইবার ঠিক ওখান থেকে, এই জীবনবোধের গল্প থেকে আসি, কাল্পনিক চরিত্র আমরা যা দেখি সবটাই তো কল্পনা, ছবিতে বলুন, কিন্তু সেগুলো কোথাও গিয়ে বাস্তব হয়ে ওঠে এবং কোনো না কোনো মানুষকে বা হয়তো এক শ্রেণীর মানুষকে নাড়িয়ে দিয়ে যায়। ঋত্বিক চক্রবর্তী যখন সেই চরিত্রগুলো হয়ে ওঠে, শুরু থেকে আজ অব্দি মনের মধ্যে কিভাবে সে নিজেকে প্রস্তুত করে ওই চরিত্রের জন্য, এটার তো কোনো বাধা ধরা ফর্মুলা নেই, নেই তো, সেই জন্যই জিজ্ঞেস করলাম। আলাদা আলাদা মানে আসলে একটা চরিত্র, যদি ধরো অচিন্ত আইচ নিয়ে বলি, যদি তো চরিত্র খুঁজতে খুব মন দিয়ে স্ক্রিপ্ট পড়ি, একাধিকবার স্ক্রিপ্ট পড়ি, এবং মানে চরিত্রকে আসলে ওই স্ক্রিপ্ট থেকেই খুঁজতে হবে, এটাই আমার জানা আছে। এবং যতবার পড়ছেন নতুন ভাঁজ উপলব্ধি করছেন। হ্যাঁ, এবারে এই প্রত্যেকটা যে ভাঁজ আমি উপলব্ধি করছি, সবটাই যে আসলে রাইটার ওইটাই ভেবে লিখেছিল কিনা সে ব্যাপারে আমি নিশ্চিত। কিছু ভাবনা তো আপনার আসছে, কিছু ভাবনা আমার আসছে, এবং আমি মনেও করি যে সেটা আমার কাজ, মানে অভিনেতা হিসেবে আমিও ওই চরিত্রটাতে কিছু কন্ট্রিবিউট করব, এবং কন্ট্রিবিউট এমনি চাইলে না চাইলে এমনিই হবে, কারণ ওইটা ফাইনালি আমার মধ্যে আসছে, আমারই মানে ইন্টারপ্রিটেশন, একদম সেইটা বেরোবে। অতএব ফলে তখন না চরিত্র মানুষ, আমি মানুষটা আসলে কিভাবে ব্যাপারগুলো দেখি, সব অভিজ্ঞতা তো আর আমি যা যা অভিনয় করেছি সব আমার জীবনে ঘটেনি, মানে ঘটার কথাও নয়, সম্ভব না, ঘটবেও না, সব যে ঘটুক তাও চাইও না, কিন্তু ওই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি মানুষটা কিভাবে, তার কেন একটা রিফ্লেকশন আছে ওই। তো
তো সেটাতে একটা মানুষকে তো একভাবে দেখা বোঝা জানা, মানে তার এমনকি ইমোশনকেও দেখা বোঝা জানা, নিজেরটাও অন্যেরটাকেও, এটা তো এবং এই যে আপনি কথাটা বললেন যে সব ঘটনা আমার জীবনে ঘটবে না বা আমি চাইও না ঘটে, কিন্তু ওই জীবনটা কয়েক মুহূর্তের জন্য ক্যামেরার সামনে যাপন করতে হয়। এই যে যাপন করতে করতে কখনো কোনো উপলব্ধি দিয়ে গেছে, জীবনবোধ দিয়ে গেছে চরিত্র, একটা চরিত্র? হ্যাঁ, না, খুব একটা দেয়নি, মানে আচ্ছা, আলাদা করে চরিত্র চরিত্রটা কোনো জীবনবোধ দিল, হ্যাঁ, তা হয় না। বেশ, এটা একটা চরিত্র করতে গেলে মানে আমারই অনেক গলিখুঁজি মধ্যে এক্সপ্লোর করতে হয়, ভিতরের গলিখুঁজিকে খুঁজতে হয়। তো সেটার ভাবে আসলে মানে কোনো একটা ভাবে তুমি ওই একটা সেলফ একটা রিয়েলাইজেশন তৈরি হয়। চরিত্র হয়তো কিছু দেয় না, চরিত্র আমার নিজের মধ্যে থেকেই তৈরি করে ফেলতে হয়, একদমই খুঁজে পাওয়া যায়। এই যে খুঁজতে খুঁজতে কখনো গিয়ে মানে ঋত্বিক চক্রবর্তীর মনে হয়েছে যদি এই চরিত্রটা হয়ে উঠতে পারতাম, বা এইটা একটা কোনো বই পড়তে পড়তে বা কোনো উপন্যাস পড়তে পড়তে কোনো চরিত্র নিজের মধ্যে অজান্তে কাল্পনিকভাবে হয়ে উঠেছেন? বাটার দোকানের ওই চাকরিজীবী, হ্যাঁ, কম বয়সে হয়েছি। বেশ, একটু যদি সেই গল্পটা। এমনিতে তো এটা বোধহয় একটা সময় মানে সবার আমাদের যখন এত সহজে আমরা সিনেমা দেখতে পেতাম না ঘরে বসে হাতের মুঠোয়, তো মানে আমরা তো যখন হলে ঢুকতাম, হল থেকে বেরোতাম প্রায় ওই হিরোটারই খানিকটা অংশ হয়ে। একদম, সেটা যখন অভিনয় করি না তখনও আমরা তাই। বেশ, এবার যখন অভিনয় করার শখ হলো তখন বিভিন্ন চরিত্র পড়তে পড়তে মনে হতো এই চরিত্রটা, ওই চরিত্রটা, কোনো সিনেমা দেখে মনে হতো চরিত্রটা। তারপর আমি অভিনয়তে যখন হতে এলাম তখন থেকে আমার এইসব শখ টকার নেই। আচ্ছা, রোজই এত চরিত্রের মধ্যে যাবো করতে হয়। আমার কথা হচ্ছে যে চরিত্রটা আমার কাছে আসবে, প্রসেসটা তাই, তারপরে আমি হব। আমি মনে মনে এই চরিত্র হবো, ওই চরিত্র হবো, সেই চরিত্র হবো করে লাভ নেই। বরং আমি চেষ্টা করি যে আমি আমার সবটা খুলে রাখি, বেশ ব্লটিং পেপারের মতন নানান রকম জিনিস শুষে নিতে থাকি, এবারে চরিত্র আসবে। মানে একটা খুব কমন প্রশ্ন সাধারণত সাংবাদিকরা করেনি যে মানে একটা স্বপ্নের চরিত্র, স্বপ্নের চরিত্র মানে তো যে চরিত্র হয়ে গেছে, মানে আমি যেটা সিনেমাতে দেখেছি একদম, বা হয়তো কোনো ঐতিহাসিক বা কোনো সিনেমাতে দেখার চরিত্রকে আর দ্বিতীয়বার আসলে এমনিতে মনের থেকে বলবো যে ছোটবেলাতেই মনে হতো যে এই চরিত্র, মানে আমি বলছি অযান্ত্রিকের কালী ব্যানার্জির যে চরিত্রটা, সেটা যখন আমি অভিনয় করতে ভালোবাসতাম, কিন্তু আমি যে পেশাদার অভিনেতা হবো তখন মনে হতো এরকম একটা চরিত্র দারুণ, সাধারণ বাবা এবার অভিনয় করতে পারলে। আমি ছবি থেকে অভিনয় করি তবে থেকে আমি জানি যে অযান্ত্রিক হবে না, ঘটক নেই, আর একবার অযান্ত্রিক হলে আমারও কিছু করার দরকার নেই, আমি প্রথম অযান্ত্রিকটাই দেখবো একদম। তো ফলে আমার আর ওই অযান্ত্রিক কাজ আছে। এই সূক্ষ্ম জীবনবোধ থেকে একটা মানে বাইপাস করে আমরা চলে যাই যদি অচিন্ত আইচের কাছে, তাহলে সেই বিষয় সম্পর্কে ঋত্বিক চক্রবর্তীর কাছ থেকে আমরা কি জানতে পারবো? অচিন্ত আসলে সাদামাটা ভালো মানুষ একদম, কিন্তু সাদামাটা ভালো মানুষ, অ্যাডভোকেট তো বোঝাই যাচ্ছে, অ্যাডভোকেট অচিন্ত আইচ, কিন্তু ওর ভালো মানুষ ঠিকই, কিন্তু ওর কনফিডেন্সের একটা সমস্যা আছে। মানে মানে খুব অল্প বয়সে মাহারা ছেলে আর কি, তো তাদের একটা বেড়ে ওঠাতে একটা অসুবিধা হয়, তার একটা প্রভাব জীবনভর থেকে যায়। আমার নিজের মানে অচিন্তর ক্ষেত্রে আমার মনে হয় যে অচিন্তর মধ্যে সেই প্রভাবটা আছে, যে কারণে অচিন্ত একটা কোনো মানে কনফিডেন্সটা ঠিক একবারে ধরতে পারে না, একবারে পৌঁছতে পারে না। তাছাড়াও অচিন্তার গৃহী মায়াময় মানুষ আর কি, মানে ওর যে বাবা জন্য রান্না করা বা আশেপাশের মানুষের বিপদে পড়লে আবেগ আছে, আবেগ আছে, আশেপাশের মানুষ বিপদে পড়লে বাড়ির নিজের গ্যাসটা খুলে দিয়ে তলার ভাড়াটাকে গ্যাসটা সেদিনকার মতন ভালো মানুষই আছে। আর পেশায় উকিল, যেখানে একেবারে এই কোনো জায়গা নেই, নিশ্চয়ই আছে একদম নেই, কিন্তু সেটা শুধু ভালো মানুষই দিয়ে হয় না, সেটা ঠিক নিশ্চয়ই পেশাদারির জায়গায় তো ইমোশনের কোনো দাম নেই, একেবারেই তাই। তো সেখানে তার জন্য সেইটার প্রয়োজন, কিন্তু একটা দুধে বিখ্যাত উকিল নয়। সিজন 1 একটা বিরাট বড় কেস সলভ করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন উকিলের এগেইনস্টে ও জেতে, ফলে খানিকটা কনফিডেন্স ও গেইন করে একদম। এইবার তাতেও ওর মানে একদম প্রফেশনালি ওর দারুণ কিছু ফসাল হয়নি, বেশ এই 1 বছর কেটেছে কোনো রকমে। আবার একটা বড় কেস এসছে,
তবে সেটা তো যে খুব অর্থকরী লাভ হবে তা নয়, অচিন্ত বেসিক্যালি ন্যায়ের পাশে দাঁড়ায় নিশ্চয়ই। তো এবারও দাঁড়িয়েছে। না, অর্থের ন্যায়ের পাশে দাঁড়াতে গেলে তো অর্থের প্রয়োজন হয় না। না আমি বলছি অর্থের প্রয়োজন, আমি যে ওর যে খুব অর্থকারী লাভ হবে, হ্যাঁ, আবার যে অচিন্ত তারই একটা পেশাদারী জীবনে খুব উন্নতি হবে তা হয়তো নয়, কিন্তু ও দাঁড়িয়েছে ন্যায়ের পাশে এবং মানে মাসেল এবং মানি পাওয়ারের এগেইনস্টে গিয়েই দাঁড়িয়েছে। এবং এইটা বর্তমান সময়, এই যে কথা দুটো বললেন, আমাদের বর্তমান সময় কেন সবসময় এটা কোথায় প্রযোজ্য যে শির দ্বারা সোজা রাখা, ন্যায়ের পাশে দাঁড়ানো এবং নিজের আদর্শকে কোথাও জলাঞ্জলি না দিয়ে নিজের জায়গায় স্থির থাকা। তাতে হয়তো অর্থ কম আসবে, তাতে হয়তো আমি উচ্চাকাঙ্ক্ষী হতে পারবো না, তাতে হয়তো আমি অনেক কিছু হতে পারলাম না, কিন্তু আমার বোধহয় রাত্রিরে দিনের শেষে গিয়ে ঘুমটা ভালো হবে, আমার পাশের মানুষটার সঙ্গে সম্পর্ক, আমি যার সঙ্গে যাপন করছি তার সঙ্গে সম্পর্কটা ভালো থাকবে। আচ্ছা, এই অচিন্ত আইচ হয়ে উঠতে গিয়ে এক্সট্রা করে নিজেকে তৈরি, ঘষা মাজা এই জাতীয় কিছু করতে হয়েছিল চরিত্রের কাছে পৌঁছতে? ওইটুকু তো তোমাকে একটুখানি মানে একটা শেপ দিতে হয়, চরিত্রের মধ্যে ছাঁচটা বদলাতে হয়। তো অচিন্তর যে ব্যাপারগুলো ছিল সেগুলো প্রথম সিজনে সেগুলো তোমাকে যেগুলো এখানে বললাম যে আমার ওইগুলো হচ্ছে মনে হওয়া যে যেগুলো খুব স্পষ্ট করে স্ক্রিপ্টে লেখা ছিল তা হয়তো নয়, কিন্তু ওই মানুষটাকে বুঝতে চিনতে স্ক্রিপ্টে ছিল যে ওর কনফিডেন্স নেই, স্ক্রিপ্টে ছিল যে ওর জীবনে একটা খুব বড় ট্রমা আছে, ওরই প্রফেশনাল ইয়েতে স্ক্রিপ্ট এটা ছিল যে ও মাকে মিস করে। তো এই সব আবার স্ক্রিপ্ট এরকমও ছিল যে কোনো কিছু হলেই কারোর সঙ্গে একটা কোনো খারাপ লাগা হলে কিছু একটা মায়ের গল্প বলে দেয়। এই সবটা থেকেই যে চরিত্রটাকে খুঁজে পেলাম, এটা আলাদা করে কোনো নোট করে দেয় না, সেইটা তো ওই পড়তে পড়তে পাওয়া যায়। আর ওইটা এখন দেখো যে তুমি নিজেকে একটা চরিত্রের জন্য তৈরি করতে গেলে যে তৈরি হওয়াটা যদি তুমি হাতে কলমে দেখতে চাও তাহলে সেটা অনেক সময় হয় যে কোনো একটা মানে টেকনিক্যাল কিছু হয়তো করতে হবে, হয়তো খুব একটা ভাস্কর্য শিল্পী, হয়তো চিনিটা হাতুড়িটা কি করে ধরে জানতে হবে, ঠিক সেটার একটা প্রস্তুতি আছে। কিন্তু অচিন্তর জন্য সেরকম দরকার ছিল না, মানুষটাকে বোঝা এবং যে মানুষটাকে আমি বুঝছি ঠিক সেরকম করে দর্শককেও তাকে বোঝানো যে আমি এই মানুষটা বুঝছি। নিশ্চয়ই সেইটার জন্য যা যা করতে হয়েছে নিশ্চয়ই করতে হয়েছে এবং আমরা দেখতে পাবো এই ছবিটা, আমরা অবশ্যই তার জন্য তো একটা শুভকামনা রয়েছে। আচ্ছা, এবার যদি জিজ্ঞেস করি শেষ পর্যায়ে প্রায় আড্ডার একেবারেই, এরপরে আবার হয়তো দেখা হবে কোনো বড় পরিসরে, সেখানে তোমাকে আরো অনেক অনেক নতুন ভাবে ধরার চেষ্টা করবো। শুধু জিজ্ঞেস করবো যে একটা নিশ্চয়তা থেকে অনিশ্চয়তার পথে পা বাড়িয়েছিলে, তাতে বাড়ির সাপোর্ট ছিল, এবং একটা অভিনেতা মানে তো লোক শিক্ষা হওয়া, তার কথা অনুযায়ী আমার বিশ্বাস না, যাই হোক তবু তো আমরা চেষ্টা করে যাই, কারণ এটা তার মুখের কথা উচ্চারণ করে, সে তো বাণী। আমাদের কিভাবে তৈরি হওয়া উচিত? ধরো আজকে যারা নতুন ভাবে ঋত্বিক চক্রবর্তীকে দেখে কিছুটা মনে মনে ওই আলোটা জ্বালায় যে আমি যদি একটু অভিনয় করতে পারতাম, আমি যদি আমার থেকে বড় কোনো চরিত্র হয়ে উঠতে পারতাম, তাহলে বোধহয় আমার জীবনের উদযাপনটা অন্য পর্যায়ে যেত, তাদের জন্য কি বলবে ঋত্বিক চক্রবর্তী? মানে যারা অভিনেতা হতে চায় বা আসতে চায়, বা যারা ধরো এই অনিশ্চয়তা পেশাটার সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলতে চায়, যারা স্বপ্ন দেখতে চায় নতুন করে, কিভাবে স্বপ্ন দেখবে তারা? দেখো যিনি অভিনেতা তিনি মানে যিনি অভিনেতা হবেন তিনি নিশ্চয়ই আলাদা করে চিন্তা করছেন যে মানে ওই অভিনয়ে বলতে তিনি আসলে কি বুঝবেন, ঠিক তার একটা চর্চার দরকার আছে। সেই চর্চা বিনা জিনিসটা হয়তো পুরোটা পড়ে ওঠা যাবে না। আর চর্চাটা একদিনেরও নয়, আর চর্চাটা এমন নয় যে স্কুলে পড়ার মতন 5 বছর পরে শেষও হয়ে যাবে, চর্চাটা হয়তো চালাতেও হবে প্রতিদিনের জীবনের সঙ্গে, হয়তো চালাতেও হবে। এবারে অভিনয়ে মূলত তার কিছু ক্রাফট আছে, সেইটা খানিকটা সময় গেলে কিছু মানুষ জেনে যাবে। এই ক্রাফট দিয়ে শুধু অভিনয় হয় না, অনেকে খুব আজকাল আমি দেখি যে সবাই অভিনয় ইজিক্যাল টু ক্রাফট বলে বলতে পছন্দ করে, আমি আমার ক্রাফট। অভিনয় শুধু ক্রাফট নয়, ক্রাফটটা কতগুলো ক্রাফটি, একদম ক্রাফটি, একটা ক্রাফট। তো তার বাইরে ওই মানুষটাকে আসলে নিজের মতন করে না যতটা পারা যায়, যা পারা যায়, সে যা বুঝবে, যে এতক্ষণ ধরে যে কথাটা বলার চেষ্টা করছি, সে যা বুঝবে, যেভাবে বুঝবে, এই পুরোটাই কিন্তু তার
চরিত্রের মধ্যে দেখা যাবে, মানে যার যেমন ভাব তার তেমন লাভ। একদম তার চরিত্রের মধ্যে দেখা যাবে। একদম। তো সেই জন্য ওই তৈরি হওয়াটার, এটা খুবই সবাই জানে যে অভিনেতার আসলে সারাক্ষণ তৈরি হচ্ছে, অভিনেতার কথাগুলো শুনতে আসলে সবার জানা বুঝত। হ্যাঁ, পয়েন্ট ইজ টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আমরা সবাই জানি, বোঝা অন্য জিনিস। এটা বুঝলে আমার মনে হয় খুব ভালো হবে। আর পাশাপাশি এটাও বোঝা দরকার যে পেশাটাও অনিশ্চিত, সেটা জেনেই আসা দরকার। পেশাটাও অনিশ্চিত, মানে অভিনয় করতে আসছি এই জন্য নয় যে আমার সঙ্গে আরো 50টা লোক সেলফি তুলবে, এটা ছাড়া আর এটা কোনো যেন গভীর উদ্দেশ্য থাকে। ঠিক, এবং নিজের মনেরও আনন্দটা কোথাও গিয়ে যেন হারিয়ে না যায়। একেবারেই যে এই চরিত্র হয়ে উঠতে গিয়ে আমি যদি আমার নিজের চরিত্র থেকে সরে যাই, ভালো মানুষ থেকে সরে যাই, সেটা মানে ওই কাজটাকে তো সে থেকে এনজয় না করে গেলে ঠিক। আশা করব ঋত্বিকদার সঙ্গে আবারও দেখা হবে বড় পরিসরে। আমরা যদি পাই তাকে, তার সময় পাই, আমরা অবশ্যই তাকে ধরবার চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা, আমার আজকে এখানে বসে অন্তত যেটুকু মনে হলো একটা স্বপ্ন পূরণের মতন বিকেল আজ এই বিকেলটা। এবং সেখানে বৃষ্টি পড়লেও কোথাও গিয়ে রোদ ওঠে এবং সেই রোদের সঙ্গে সঙ্গে রামধনু খেলে যায়। আমার জীবনে তো অবশ্যই স্মরণীয় হয়ে থাকলো এই সময়টা। আর আশা করব সিটি সিনেমার যারা দর্শক রয়েছেন তাদেরও বোধহয় এই ছোট্ট আলাপচারিতাটা জীবনের কিছুটা হলেও মূল্যবোধ তৈরি করবে, এবং যে মূল্যবোধ হয়তো জীবনের শেষ দিন অবধি সঙ্গে থেকে যাবে। সঙ্গে থাকুন সিটি সিনেমার, সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সবাইকে ভালো রাখুন, আনন্দে রাখুন, আর অবশ্যই ভালোবাসুন। ঋত্বিকদাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকুন, আপনিও আনন্দে থাকুন, হই হই করে। খুব ভালো থাকুন। একদম। আজ আসি, অন্য কোথাও অন্যভাবে দেখা হচ্ছে। চোখ থাকুক সিটি সিনেমায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।